শুরুতেই এক নজরে থাকছে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে জানিয়ে দেব প্রত্যেকটি বিস্তারিত সংবাদ। অনুমোদন কেন্দ্রীয় সরকারের, আবাস যোজনায় নতুন করে আরও 1 লক্ষ বাড়ি পাচ্ছে পশ্চিমবাংলা। পঞ্চায়েতে হচ্ছে পুনর্বিন্যাস, রাজ্য জুড়ে নতুন করে একাধিক নতুন পঞ্চায়েত হচ্ছে গঠিত, প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে আর্থিক ক্ষমতা, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। আয়ুষ্মান ভারত কার্ডে বছরে 5 লক্ষ টাকার বদলে মিলবে এবার 10 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুযোগ, সুপারিশ সংসদীয় কমিটির। আমফান, রেশন থেকে মিড ডে মিল, ব্যাপক দুর্নীতি, মমতার তৃণমূল জমানায় দুর্নীতির তদন্তে বিশেষ কমিশন গঠন করল শুভেন্দু। 2 মাসেই রাজ্য পুলিশকে দলদাসে পরিণত করেছে বিজেপি। সেটা ভাঙা মন্তব্যে 4 ঘন্টা জেরা শেষে বেরিয়ে চরম কটাক্ষ হুমায়ুন কবিরের। এবার পালা মদন মিত্রের, হচ্ছেন গ্রেপ্তার, শুরু হয়েছে জল্পনা। ইডির স্ক্যানারে মদনের পরিবার, স্ত্রী, 2 ছেলে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হরমুজে ব্যাপক হামলা, মৃত্যু 1 ভারতীয় নাবিকের, ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি। মধ্যপ্রদেশে স্পর্শকাতর ভোজশালায় নামাজ পড়া যাবে না, মুসলিম পক্ষের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। হিন্দুরা জানাচ্ছে সেখানে রয়েছে মন্দির। কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন গুরুত্বপূর্ণ সংবাদগুলি বিস্তারিত জানবার জন্য। বড় সুখবর রাজ্যবাসীর জন্য, অনুমোদন কেন্দ্রীয় সরকারের, আবাস যোজনায় নতুন করে আরও 1 লক্ষ বাড়ি পাচ্ছে পশ্চিমবাংলা। 3.5 বছর পর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুমোদন পেল পশ্চিমবাংলা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যকে নতুন করে 1 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন নবান্ন সভাঘরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ কেন্দ্র এবং রাজ্যের পদস্থ আধিকারিকরা। সেখানে রাজ্যের তরফে জানানো হয়েছে অন্যান্য রাজ্যে আবাস যোজনার 2য় পর্যায়ের উপভোক্তা তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এই কাজ শুরু হয়েছে মাসখানেক আগে। ভরা বর্ষার মরশুম চলায় ওই কাজ ব্যাহত হচ্ছে, তাই যাচাইয়ের কাজ শেষ করে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরির সময়সীমা 20 জুলাই থেকে বাড়িয়ে 20 আগস্ট করা হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী মমতা সরকারের আমলে রাজ্যের উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন। তবে এবার 82,492 কোটি টাকা খরচ করে পশ্চিমবাংলা জুড়ে সড়ক, রেল, মেট্রো, গ্যাস পাইপলাইন সহ নানা পরিকাঠামোর উন্নয়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। গ্রামোন্নয়নের ক্ষেত্রে ভিবিজি রামজি 125 দিনের কাজ প্রকল্পের সুবিধা দিতে নতুন করে আরও জব কার্ড দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে তার ঘোষণা, পশ্চিমবঙ্গে আগামী 9 মাসে ভিবিজি রামজিতে 12,064 কোটি টাকার কাজ হবে। এর মধ্যে 8,508 কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জব কার্ডের অধীনে দক্ষ, অর্ধদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়াও এদিন দীনদয়াল অন্নোদয় যোজনার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাংক ঋণ দিতে 245 কোটি এবং 50 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, বাংলার আরও 5 লক্ষ ব্যক্তিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়ার প্রস্তাব নিয়েও কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার নতুন রাস্তার জন্য প্রাথমিকভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করল এদিন কেন্দ্রীয় সরকার। চুচুড়ার ধান গবেষণা কেন্দ্রের উন্নয়ন, মালদহে আমের জন্য ICAR-এর একটি 100 কোটি টাকার প্রজেক্ট ইউনিট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বড় ঘোষণা, এবার পঞ্চায়েতে হচ্ছে পুনর্বিন্যাস, প্রধানদের হাতে থাকছে না কোনো আর্থিক ক্ষমতা। রাজ্যে পঞ্চায়েত আইনে বড় বদল, বিধানসভায় বিল এনে গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিচ্ছে নতুন বিজেপি সরকার, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন পঞ্চায়েতও পুনর্বিন্যাস হচ্ছে, রাজ্য জুড়ে 4,500-এর বেশি পঞ্চায়েত নতুন করে গড়ে তোলা হবে। পাশাপাশি সমস্ত পুরসভা, ব্লক, বিধানসভা, লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য জুড়ে পঞ্চায়েতগুলিতে একাধিক দুর্নীতি হয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। তৃণমূল আমলে সেই দুর্নীতি আকাশ ছোঁয় বলে দাবি করেছে বিজেপি। আবার যোজনা থেকে 100 দিনের কাজ বাদ যায়নি কোনো প্রকল্পই। বেশিরভাগ ক্ষেত্রে ওই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়েছে প্রধানদের নাম। এর ফলে মুখ পুড়েছে রাজ্য সরকারের। সেই রকম পরিস্থিতি এড়াতে এবার প্রধানদের হাতে আর আর্থিক ক্ষমতা দিতে চাইছে না নতুন বিজেপি সরকার। বিধানসভায় আসন্ন
বিধানসভা অধিবেশন এই সংক্রান্ত একটি বিল আনা হচ্ছে। সেই বিল পাস করিয়ে পঞ্চায়েত আইনে ব্যাপক বদল আনতে চলেছে রাজ্য সরকার। ওই বিলে প্রধানদের হাত থেকে আর্থিক লেনদেনের দায়িত্ব কেড়ে নিয়ে তা দেওয়া হবে সরকারি আধিকারিকদের হাতে। জানা গিয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্তরের আধিকারিকরাই ওই দায়িত্ব পাবেন। ইতিমধ্যে কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা। 144-এর জায়গায় 200টি ওয়ার্ডে ভাঙা হবে কলকাতা শহরকে। সেই পথে হেঁটে এবার পঞ্চায়েতও আসন পুনর্বিন্যাস হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। শুধুমাত্র পঞ্চায়েত নয়, ব্লক, বিধানসভা, লোকসভার আসন সংখ্যাও বাড়ানোর পক্ষে তিনি সওয়াল করেছেন। আয়ুষ্মান ভারত কার্ডে বিনামূল্যে 10 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা, দ্বিগুণ হচ্ছে বিমার টাকা, সুপারিশ সংসদীয় কমিটির। আর 5 লক্ষ নয়, একেবারে দ্বিগুণ 10 লক্ষ টাকা বছরে বিনামূল্যে আর্থিক চিকিৎসার সুবিধা মিলবে আয়ুষ্মান ভারত কার্ডে। আয়ুষ্মান কার্ডের লিমিটে বড় পরিবর্তন। 5 লাখ থেকে বাড়িয়ে বিমার সুবিধা 10 লক্ষ টাকা করার সুপারিশ করল সংসদীয় কমিটি। দেশের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবার সেই আয়ুষ্মান ভারত কার্ডের অধীনে স্বাস্থ্য বিমার বার্ষিক ঊর্ধ্বসীমা বর্তমানের 5 লাখ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ 10 লক্ষ টাকা করবার জন্য একটি বড় সুপারিশ করা হয়েছে। সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটি কেন্দ্রীয় সরকারের কাছে ওই প্রস্তাব পেশ করেছে, যা নিঃসন্দেহে দেশের সাধারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার যদি স্থায়ী কমিটির আয়ুষ্মান কার্ডের লিমিট 10 লক্ষ টাকা করবার সুপারিশ মেনে নেয়, তবে দেশের কোটি কোটি দরিদ্র মধ্যবিত্ত পরিবার সরাসরি উপকৃত হবে। জটিল ব্যয়বহুল রোগের ক্ষেত্রে রোগীদের ঋণ নিয়ে চিকিৎসার খরচ মেটাতে হবে না। ক্যান্সার বা হার্টের জটিল অপারেশনের ক্ষেত্রে উন্নত বেসরকারি হাসপাতালগুলিতেও দীর্ঘমেয়াদী চিকিৎসা করানো সম্ভব হবে। মমতা ব্যানার্জির তৃণমূলের আমলে 2011 থেকে 2026 সালের মে মাস পর্যন্ত যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার আতশ কাজের তলায়। এই সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্ত করতে এবার কমিশন গঠন করল বিজেপি সরকার। কমিশনের শীর্ষে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই কমিশন শুধু দুর্নীতির তদন্তই করবে না, ক্ষমতার অপব্যবহার করে গ্রেপ্তার, মিথ্যা মামলায় ফাঁসানো হলে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করবার জন্য পুলিশকে সুপারিশ করবে। রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের আড়ালে সরকারি অর্থ নয়ছয় হয়ে থাকলে তা কিভাবে উদ্ধার করা যায় তাও দেখবে। কোনো ব্যক্তি যদি সরকারি কোনো অফিসারের প্রভাবে কোনো বেআইনি কাজে যুক্ত থাকেন, তবে তাকেও তদন্তের আওতায় আনা হবে, প্রয়োজনে তলব করা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যুক্ত রয়েছে এমন মামলা ছাড়া বাকি সমস্ত দুর্নীতির তদন্তই রয়েছে কমিশনের আওতায়। কমিশনের নজরে থাকবে শিক্ষা, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যক্ষেত্র থেকে মেডিকেল শিক্ষা, খাদ্য এবং সরবরাহ, আমফান সহ বিভিন্ন বিপর্যয়ের সময় ত্রাণ বিলিতে দুর্নীতি, 100 দিনের কাজ, মিড ডে মিল, পুরসভা পঞ্চায়েতের নিয়ন্ত্রণে থাকা ক্ষেত্র, আবাসন, মৎস্য, পূর্ত, জমি, জেটিএতে ওঠা দুর্নীতির অভিযোগগুলিও। এসব ক্ষেত্রে ঘুষ কিংবা তোলাবাজি হয়েছে কিনা মমতার তৃণমূলের আমলে তা খতিয়ে দেখবে কমিশন। এমনকি শিল্পক্ষেত্রে আর্থিক বিনিয়োগ, জমি দেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানো, সরকারি চাকুরিতে দুর্নীতি করে নিয়োগ, বেআইনি নির্মাণ, সমস্ত কিছুই থাকছে কমিশনের নজরে। ব্যাপক মাত্রায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে জনমানসে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে তদন্ত করতে পারবে কমিশন। মাত্র 2 মাসেই রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে বিজেপির। সেটা ভাঙা মন্তব্যে 4 ঘন্টা টানা জেরা শেষে বেরিয়ে কটাক্ষ হুমায়ুন কবিরের। ফের 4 ঘন্টার বেশি সময় পুলিশি জেরার মুখোমুখি হুমায়ুন কবির। মঙ্গলবার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক রেজিনগর থানায় গিয়েছিলেন। পুলিশ বেলা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। যখন বিধায়ক রেজিনগর থানায়, তখন শক্তিপুরের বাড়িতেও যায় অন্য থানার পুলিশ। প্রসঙ্গত এর আগে এই শক্তিনগর থানা হুমায়ুনকে 2 বার তলব করেছিল, কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান থানায় যাননি। এদিন জেরা শেষে বেরিয়ে বিধায়ক কটাক্ষ করেছেন। রাজ্য পুলিশকে দলদাস বানিয়েছে রাজ্য বিজেপি। তার কথায় ঘটনাগুলি অতিরঞ্জিত করা হচ্ছে। উস্কানিমূলক মন্তব্যের জন্য হুমায়ুন কবিরকে জেরার জন্য পুলিশ থানায় ডেকেছে। এদিন দ্বিতীয়বার রেজিনগর থানায় জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। হুমায়ুনের সেটা ভাঙা মার মন্তব্যে বিতর্ক ছড়ায়। উস্কানিমূলক মন্তব্যের জেরে রেজিনগর থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। গত 4 জুলাই তিনি জেরার মুখোমুখি হয়েছিলেন। সেদিন 4 ঘন্টা জেরা করা হয়েছিল তাকে। মঙ্গলবার ফের জেরার মুখোমুখি হন বিধায়ক। এদিনও টানা 4 ঘন্টার বেশি জেরা করা হয়েছে হুমায়ুন কবিরকে। থানা থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। হুমায়ুনের কথায় আগের সরকার পুলিশকে দলদাস করেছিল অনেক পরে। বর্তমান পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় কি করছে জানি না। মুর্শিদাবাদের পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করা হয়েছে। এবার পালা মদন মিত্রের। ইডির স্ক্যানারে মদন মিত্রের পরিবার, মদন মিত্র, তার স্ত্রী, 2 ছেলে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূল বিধায়ক মদন মিত্রের গোটা পরিবার, তার স্ত্রী, 2 ছেলেকে তলব করল ইডি। আগামী সপ্তাহে 3 জনকে হাজিরা দিতে হবে সল্ট লেকের ইডি দপ্তরে। যদিও এই ব্যাপারে এখনও মদন মিত্র তার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মনে করা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেরার সূত্রে পাওয়া তথ্য থেকে নতুন করে মদন মিত্রের পরিবারকে এবার তদন্তের আওতায় আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের অনুমান, পুরনিয়োগ দুর্নীতিতে নয়ছয় হওয়া অর্থ সুজিত বসুর মতো মদন মিত্র স্ত্রী এবং ছেলেদের অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছেন। মদন মিত্রর স্ত্রী অর্চনা গৃহবধূ, 2 ছেলে স্বরূপ এবং শুভরূপ ব্যবসায়ী, 1 ছেলের পুত্রবধূ মেঘনা কামারহাটি পুরসভার কাউন্সিলর। এই পরিস্থিতিতে তাদের সকলের অ্যাকাউন্টেই নজর রাখছে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি তদন্তকারীরা মনে করছে একা মদন মিত্রের অ্যাকাউন্টেই নয়, পুরনিয়োগ দুর্নীতি মামলার অর্থ তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 26-এর নির্বাচন মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। হরমুজ প্রণালীতে হামলা ইরানের, মৃত্যু 1 ভারতীয় নাবিকের। ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি। মৃত্যুকূপ হরমুজ প্রণালী, ফের প্রাণহানি ভারতীয় 1 নাবিকের। গত মাসে একটি ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ। 3 ভারতীয়ের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। আর এবার সংযুক্ত আরব আমির শাহের 2টি ভেসেলে আছড়ে পড়ল ইরানের ক্রুজ মিসাইল। মঙ্গলবারের ঘটনায় নিহত হয়েছে 1 ভারতীয় নাবিক, জখম আরও অনেকে। হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে আক্রান্ত 2টি জাহাজে 30 জন ভারতীয় নাবিক ছিলেন। দিল্লিতে নিযুক্ত ইরানের প্রবীণ কূটনীতিকদের তলব করে প্রতিবাদ জানিয়েছে ভারত। এদিন ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজে এমটি আল বাহিয়া এবং এমটি মোসাম্বা নামে 2টি জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। জাহাজে 2টির মোট 46 জন নাবিকের মধ্যে 30 জন ছিলেন ভারতীয়। স্পর্শকাতর ভোজশালায় নামাজ পড়তে বাধা, মুসলিম পক্ষের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ভোজশালাকে ইতিমধ্যে মন্দির হিসাবে ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ। মঙ্গলবার আদালত মুসলিম পক্ষের সেই আপিল শুনতে রাজি হয়েছে। আদালত জানিয়েছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, ফলে সব পক্ষকেই এই বিষয়ে শব্দ চয়নে সতর্ক থাকতে হবে। মুসলিম পক্ষের আর্জি ছিল ভোজশালা আসলে মসজিদ, সেখানে তাদের নামাজ পড়তে দেওয়া হোক। তবে আদালত এদিন জানিয়েছে এখনই নামাজ পড়বার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া যাবে না। তবে ভোজশালার সংলগ্ন এলাকায় শুক্রবার একটি নির্দিষ্ট সময়ে নামাজ পড়া যাবে। আদালত জানিয়েছে সিদ্ধান্ত যাই হোক তা আলোচনার মাধ্যমে নিতে হবে। মামলাটির গুরুত্ব বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদ নিষ্পত্তির চেষ্টা করবে আদালত। উল্লেখ্য, মধ্যপ্রদেশের থার শহরের ভোজশালায় রয়েছে 1000 বছরের পুরনো একটি বিতর্কিত সৌধ। মুসলিমদের দাবি ওটি আসলে মসজিদ, অন্যদিকে হিন্দুদের দাবি ওই সৌধ রাজা ভোজের তৈরি সরস্বতী মন্দির। সরকারি নিয়ম মেনে সপ্তাহে 2 দিন ওই 2 ধর্মের মানুষই এখানে পালন করে ধর্মীয় আচার। বাকি দিনগুলিতে এখানে প্রবেশের অনুমতি থাকলেও পুজো বা নামাজ নিষিদ্ধ। এই নিয়মে বদল চেয়ে 2022 সালে হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন মধ্যপ্রদেশ হাইকোর্টকে জানায়, 2003 সালের একটি নোটিশের জেরে মুসলিমদের ভোজশালায় নামাজের অধিকার দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এটি আসলে হিন্দুদের মন্দির, তাই এখানে শুধুমাত্র হিন্দুদের উপাসনার অনুমতি দেওয়া হোক। এরপরে ওই স্থানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। সমীক্ষায় সেখানে একাধিক ঐতিহাসিক নমুনার পাশাপাশি পাওয়া যায় 90টি মূর্তি। এরপর জেলা ভোজশালাকে মন্দির হিসেবে ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় 2টি জেলায়, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে, কমতে পারে ঝড় বৃষ্টি। তবে উত্তরের জেলাগুলিতে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আজ বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিক্ষিপ্ত স্থানে। বৃহস্পতিবার এবং শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার একেবারে উত্তরের 5 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার এবং সোমবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ওই 2 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।